যেহেতু তারা রাজনৈতিক দল নয়, রাজনীতি নিয়ে কেন কথা বলে এটা বলবেন না। তারা রাজনৈতিক দল নয় মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, তারা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে। হেফাজতকে যেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে, সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। সেই জায়গায় হেফাজতকে, সংগঠনকে গুছাতে হবে, রুলস রেগুলেশন, নিয়ম নীতি বানাতে হবে। এখন মামুনুল হক সাহেবকে হেফাজতে রাখা উচিত নাকি বাহির করে দেওয়া উচিত, এই বিষয়ে কথা বলি। মামুনুল হক সাহেব, জুনাইদ আল হাবিব সাহেব, এরা থাকবে কি থাকবে না? জুনাইদ আল হাবিবও হেফাজতের বড় একজন পদে আছে, আবার এদিকে জমিয়ত করে, বিএনপির সাথে রাজনীতি করেছে। মামুনুল হক সাহেব হেফাজত করে, জামাতের সাথে রাজনীতি করেছে। তাহলে হেফাজতের কিছু জামাতের সাথে গেছে, কিছু বিএনপির সাথে গেছে। এখন আমার কথা হলো, জুনাইদ আল হাবিব থাকবে কিনা, মামুনুল হক থাকবে কিনা, এই জায়গায় আমার সমাধান হলো যে হেফাজতে সবাই থাকবে সমর্থক সদস্য হিসাবে, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে সদস্য হিসাবে। কিন্তু হেফাজত যারা নিয়ন্ত্রণ করবে, যারা দায়িত্বশীল হবে, ওখানে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবে না। জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় কোনো কমিটিতে দায়িত্বে সভাপতি, সেক্রেটারি, ওই জায়গায় কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবে না। এটা হবে হেফাজতের জন্য সবচেয়ে উত্তম। এই রুলস রেগুলেশন গুলো হেফাজতের করা দরকার। যুগ সচেতন, যার বাক শক্তি আছে, যুগের হাল অবস্থা জানে, একেবারে রাজনীতি, ওয়ার্ল্ডের রাজনীতি সম্পর্কে ধারণা রাখে, আফগানে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, মালিতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, এগুলো সব ধারণা রাখে, কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, এরকম কাউকে আমির বানান। এটা আমার পরামর্শ। বিএনপিও যদি ইসলাম বিরোধী কাজ করে, হেফাজত তখন আন্দোলনের ডাক দিবে। জামাতও যদি ইসলাম বিরোধী কাজ করে, হেফাজত আন্দোলনের ডাক দিবে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ আসলে এই অরাজনৈতিক সংগঠন সবার আগে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অরাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তাওহীদি জনতার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ নিয়ে। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। এবং বিশেষ করে মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে বাহির করে দেওয়া উচিত নাকি রাখা উচিত, এই নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে, এটার একটা, এই সংকটের একটা উপায় বা উত্তরণের উপায় কি হতে পারে, একটা সমাধান কি আসতে পারে, এটা নিয়ে আমি ক্ষুদ্র অবজারভেশন রাখবো। প্রথমে হেফাজত নিয়ে কয়েক মিনিট কথা বলতে হয়। হেফাজত এটা আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ শুরু করেছেন ওনার হাত ধরে। একেবারে যখন আওয়ামী আমলে ইসলাম বিদ্বেষীরা মাথা ছাড়া দিয়ে উঠলো, শাহবাগীরা, নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে উঠলো, এমনকি তখন জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছে, তখন জামাত ইসলাম একেবারে নিচ্ছিন্ন হওয়ার পথে, একেবারে গর্তের ভিতর, তারা আওয়াজ করতে পারতেছে না, তখন হেফাজতের উত্থান। তখন হেফাজতকে আওয়ামী পন্থীরা, তখন হেফাজতে জামাত ইসলামও বলেছিল, পত্রিকায় এখনো আছে, আওয়ামী লীগের নেতারা কয় হেফাজত তো জামাতকে প্রোটেক্ট করতেছে। আসলে হেফাজত জামাতকে প্রোটেক্ট করতেছে না, হেফাজত ইসলামকে হেফাজত করতেছে। তাই আমাদের অনেক জামাতি ভাইয়েরা না বুঝে, সবাই না, কিছু কিছু, তারা হেফাজতকে কখনো আওয়ামী লীগের দালাল, কখনো বিএনপির দালাল বানায় দেয়। হেফাজতকে ঢালাও ভাবে তারা আওয়ামী লীগ, বিএনপির দালাল, ফাঁসাটা গোলাম এরকম বলে দেয়। কৌমিদেরকে, হেফাজতকে একেবারে মানে দালাল বলে ঠেক লাগিয়ে দেয়। এটা হবে নিমুখ হারামি। যখন আপনারা কথা বলতে পারেন না, আপনাদের নেতাদের ফাঁসি দিয়েছে, তখনই হেফাজতের উত্থান হয়েছে। তখন অন্যান্য ইসলামী সকল দলগুলো কুণ্ঠাসা ছিল। আওয়ামী লীগের যে স্টিম রুলার নির্যাতনের, ওখানে সবাই মানে গর্তের মধ্যে, তখন হেফাজতের উত্থান। যখন শাহবাগীরা, যখন নাস্তিকরা, যখন নবীর দুশ্মনেরা নবীর ইজ্জতের চাদর নিয়ে ঠানাটানি করতেছে, তখন হেফাজতের উত্থান। আলহামদুলিল্লাহ, হেফাজত এই জায়গায় সফল হয়েছে। এবং হেফাজত নাস্তিক ব্লগারদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। অনেক ব্লগার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। শেষ পর্যন্ত রাজীব, থাবা বাবা, এরা একেবারে তাদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে। এখান থেকে হেফাজতের উত্থান। এবং এই হেফাজত পরবর্তীতে মোদী বিরোধী আন্দোলন, পরবর্তীতে ফতুয়া বিরোধী আন্দোলন, মূর্তি বিরোধী আন্দোলন, বাংলাদেশের ভাস্কর্য মূর্তি বিরোধী আন্দোলন, সিলেবাসে যে ইসলাম ধ্বংস করার পায় তারা, এখানে হেফাজত আন্দোলন, প্রতিটি হেফাজতের আন্দোলন সফল ছিল। এরপরেও যারা হেফাজতকে কুণ্ঠাসা করার জন্য আওয়ামী লীগের গোলাম, আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল বলে, তাদের জন্য কয়েকটি কথা বলবো। প্রত্যেক দলে কয়েকজন, 2-4 জন এরকম থাকে। হেফাজতের মধ্যে তখন কিছু আওয়ামী লীগের দূষর ছিল, এটা আমরা মানি, জানি।
এদেরকে হেফাজত কিন্তু সুযোগ দেয় নাই। এরা সিন্ডিকেট থাকে, এটা একটা পুরো সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য, জামাতকে নিয়ন্ত্রণ করার জন্য। কিছু জামাতের মধ্যে বিএনপি পন্থী আছে, কিছু আওয়ামী লীগ পন্থী আছে, কিছু সংস্কার পন্থী আছে, কিছু মদুদি পন্থী আছে, কিছু মদুদি বিরোধী আছে। একটা দলের মধ্যে অনেক মানুষ থাকবে। হেফাজতও কিছু তখন আওয়ামী পন্থী ছিল, তাদেরকে 5ই আগস্টের পরে হেফাজত থেকে তাদেরকে ছাড়াই করছে। এমনকি আহমদ শফি সাহেবের ছেলে, যিনি আওয়ামী লীগ দ্বারা ব্যবহৃত হয়েছিল, আনাস মাদানি, তাকে হাটহাজারী মাথা থেকে বাইর করে দিচ্ছে আওয়ামী লীগের আমলে। এগুলো থাকবে। অনুরূপ ভাবে বিএনপির আমলে হেফাজতকে বিএনপির কিছু মানে হেফাজতের মধ্যে কিছু বিএনপির স্বার্থ সার্ভ করার জন্য হেফাজতকে ব্যবহার করার চেষ্টা করবে। এখানেও হেফাজতকে সচেতন থাকতে হবে। তাই এই কথাগুলো আসতেছে। হেফাজত আধ্যাত্মিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এটা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আহমদ শফির পরে এটার হাল ধরেছে। অথচ জামাতের লোকেরা এটা বলে না যে জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহকে আওয়ামী লীগ কিনতে চাইছিল কোটি কোটি টাকা দিয়ে, অনেক অটল অবিচল ছিল, আপোষ করে নাই, আপোষহীন ছিল, এবং হেফাজতকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এই কথাগুলো আমাদের জামাতের ভাইয়েরা যারা হেফাজতকে আওয়ামী লীগের দালাল বলে, তারা এগুলো স্বীকার করে না। আপনি ভালো খারাপ থাকবে, উভয়টা বলতে হবে। তো এখন এখন কথা হলো বর্তমান হেফাজতের অবস্থান। আহমদ শফির পরে জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ, জুনাইদ বাবুনগরীর পরে মুহিবুল্লাহ বাবুনগরী আসছে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, 5ই আগস্ট আসছে, 36 জুলাই আসছে। এগুলোর মধ্যে আস্তে আস্তে যখন রাজনীতিটা মাথা ছাড়া দিয়ে উঠলো, হেফাজত যেহেতু অরাজনৈতিক সংগঠন, তাই রাজনৈতিক তৎপরতা না থাকার কারণে হেফাজতের প্রাসঙ্গিকতা কমে গেছে। এরই মধ্যে আর একটা কথা বলে রাখি, হেফাজত অরাজনৈতিক সংগঠন রাজনীতি নিয়ে কেন কথা বলে, এটা একটা অভিযোগ বিভিন্ন ভাইদের। দেখেন, হেফাজত প্রচলিত নোংরা রাজনীতি করে না। গণতন্ত্র নিয়ে অনেক কথা আছে, জায়েজ না জায়েজ। অনেকে বলছে ওজোর অবস্থায় মাজুর হিসাবে সাময়িকভাবে শুকরের গোশত যেরকম খাওয়া যায়, ওরকম গণতন্ত্রকে অনেকে জায়েজ বলছে। কিন্তু অধিকাংশ আলেম ওলামা গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা দিয়ে কোনোদিন ইসলাম হবে না, কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, এই জন্য তারা হারাম না জায়েজ বলছে। যেহেতু গণতন্ত্র নিয়ে ইখতিলাফ আছে, তাই হেফাজত ওই গণতন্ত্রের নোংরা রাজনীতি নিয়ে করে না। তবে হেফাজতের রাজনীতি গণতন্ত্রের ঊর্ধ্বের রাজনীতি। এটা হলো ইসলামী স্বার্থ রক্ষার রাজনীতি, এটা হলো নাস্তিক দমানোর রাজনীতি, এটা হলো শাহবাগীদের দমানোর রাজনীতি, এটা হলো মোদি বিরোধী রাজনীতি, এটা হলো ইসলামের যে কোনো মৌলিক বিষয়ে আঘাত আসলে হেফাজত আওয়াজ তুলবে। এটা হলো গণতন্ত্রের রাজনীতির ঊর্ধ্বের রাজনীতি। এটাকে বলে গণতন্ত্রের প্রচলিত রাজনীতির ঊর্ধ্বের রাজনীতি করে হেফাজত। তাই হেফাজত প্রচলিত রাজনীতি করে না। প্রচলিত রাজনীতি যারা করে, তারা যদি ইসলামের উপর আঘাত আনে, তখন হেফাজত ইসলামের রাজনীতি করে, ওগুলোকে দমানোর চেষ্টা করে দাওয়াতের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। তাই হেফাজতকে, যেহেতু তারা রাজনৈতিক দল নয়, রাজনীতি নিয়ে কেন কথা বলে এটা বলবেন না। তারা রাজনৈতিক দল নয় মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, তারা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে। তারা দাওয়া, এরপরে এমারা, এরপরে জামা, এগুলোতে বিশ্বাস করে। এগুলোর মাধ্যমে তারা ইসলামকে রক্ষা করার সকল পদক্ষেপ নিবে। এগুলো একটা প্রচলিত রাজনীতির ঊর্ধ্বের রাজনীতি। তো ওদিকে কথা বলতে গেলে অনেক লম্বা। এখন মামুনুল হক সাহেবকে হেফাজতে রাখা উচিত নাকি বাহির করে দেওয়া উচিত, এই বিষয়ে কথা বলি। দেখেন, হেফাজত হলো তাওহীদি জনতার সংগঠন। এখানে সবাই থাকবে যারা মুসলমান, ইসলামের হেফাজত চাই, ইসলামের মূল্যবোধ লালন করে, ইসলামের স্বার্থ রক্ষা হোক, এরকম যারা চাই সবাই থাকবে এখানে। এখানে আওয়ামী লীগের যারা ইসলাম ভালোবাসে তারাও থাকতে পারে, বিএনপির যারা ইসলামী স্বার্থ রক্ষা করতে চায় তারাও থাকতে পারে, জামাতেরও। এমনকি জামাতের অনেকে হেফাজতের সাথে ইনডাইরেক্টলি ছিল শাপলা চত্বরে, আমার অনেক বন্ধুরা ছিল ওখানে। তো সুতরাং ইসলামের উপর আঘাত আসলে, ইসলামের স্বার্থের উপর আঘাত আসলে আওয়ামী লীগ হেফাজতের হয়ে মাঠে নেমে যাবে। বিএনপির সদস্যরাও তৌহিদি জনতা মুসলমান হলে হেফাজতের হয়ে তারাও মাঠে নামবে। জামাতের লোক তারাও হেফাজতের হয়ে ইসলামের স্বার্থ রক্ষায় মাঠে নামবে। এভাবে খেলাফতের, ইসলামী আন্দোলনের, মামুনুল হক সাহেবের দল, প্রত্যেকে রাজনৈতিক দলগুলো হেফাজতের হয়ে মাঠে নামবে। সেই দৃষ্টিকোণে কাউকে হেফাজত থেকে বাইর করে দেওয়া উচিত নয়। এটা সবার, তৌহিদি জনতা সবার দল, এটা ইসলাম রক্ষার দল, ইসলাম প্রতিষ্ঠার দল। তবে হেফাজতকে যেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে, সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। সেই জায়গায়
হেফাজতকে সংগঠনকে গুছাতে হবে, রুলস রেগুলেশন নিয়ম নীতি বানাতে হবে। আমি হেফাজতের সাথে আছি অনেকদিন ধরে, যেহেতু আমরা কওমি মাদ্রাসা পড়েছি, উলামায়ে দেওবন্দ আমার সরতাজ। আমি সকল ইসলামী দলকে ভালোবাসি, যার যেটা কোরআন হাদিসের যতটুকু মিল ওইভাবে আমি তাকে ভালোবাসি। বাকি উলামায়ে দেওবন্দকে উপমহাদেশে আমি প্রাধান্য দিই। যেহেতু হেফাজত ইসলাম এটা উলামায়ে দেওবন্দের একটা ফসল, তাই আমি হেফাজতের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এখানে হেফাজতের মধ্যে অনেক সিন্ডিকেট আছে, হেফাজতটাকে মাথা ছাড়া দিয়ে উঠতে দিচ্ছে না। হেফাজতের ভিতরেও আছে, বাইরেও শত্রু আছে, ভিতরেও শত্রু আছে। এটার মূল কারণ হলো হেফাজতের মধ্যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রাজনৈতিক বড় বড় যেটা লিডার আছে, তাদেরকে হেফাজতের গুরুত্বপূর্ণ পদে দেওয়ার কারণে। মামুনুল হক সাহেব, জুনাইদ আল হাবিব সাহেব, এরা থাকবে কি থাকবে না? জুনাইদ আল হাবিবও হেফাজতের বড় একজন পদে আছে, আবার এদিকে জমিয়ত করে, বিএনপির সাথে রাজনীতি করেছে। মামুনুল হক সাহেব হেফাজত করে, জামাতের সাথে রাজনীতি করেছে। তাহলে হেফাজতের কিছু জামাতের সাথে গেছে, কিছু বিএনপির সাথে গেছে। এখন আমার কথা হলো, জুনাইদ আল হাবিব থাকবে কিনা, মামুনুল হক থাকবে কিনা, এই জায়গায় আমার সমাধান হলো যে হেফাজতে সবাই থাকবে সমর্থক সদস্য হিসাবে, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে সদস্য হিসাবে। কিন্তু হেফাজত যারা নিয়ন্ত্রণ করবে, যারা দায়িত্বশীল হবে, ওখানে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবে না। জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় কোনো কমিটিতে দায়িত্বে সভাপতি, সেক্রেটারি, ওই জায়গায় কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবে না। এটা হবে হেফাজতের জন্য সবচেয়ে উত্তম। এই রুলস রেগুলেশন গুলো হেফাজতের করা দরকার। হেফাজতের নিয়ম নীতি, সাংগঠনিক অনেক কিছু ঘাটতি আছে, আমরা দীর্ঘদিন আছি, আমরা জানি। এটা একটা মানে পুরো একটা কাঠামো, পুরো একটা সাংগঠনিক একটা রূপে নিয়ে আসতে হবে। অরাজনৈতিক সংগঠন হোক, এখানে একটা কালেকশনের সিস্টেম থাকতে হবে। এটা ইসলামের স্বার্থে ফান্ড থাকতে হবে। আজকে জামাত ইসলাম এত এত শক্তিশালী কেন? তাদের বাইতুল মাল ফান্ড আছে। হেফাজতের এরকম একটা ফান্ড করতে হবে, যে কোনো সময় একটা টাকা আসলে আপনি কোথায় থেকে টাকা নেবেন। এইভাবে আরো কে সদস্য হবে, কে মানে দায়িত্বশীল হবে, কে সভাপতি হবে, কে আমির হবে, কে নাইবা আমির হবে, এগুলো একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, তবে অরাজনৈতিক সংগঠন। সেই দৃষ্টিকোণে মামুন সাহেব, জুনাইদ আল হাবিব সাহেব সহ যারা কওমি ঘরানার বড় বড় লিডার আছে, রাজনৈতিক দল করে, কেউ খেলাফত করে, তো এদেরকে হেফাজতের কোনো দায়িত্বশীল পর্যায়ে রাখা যাবে না। তাইলে হেফাজতকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ থাকবে না। এটাই হলো বর্তমানে সবচেয়ে সমস্যা, ক্রাইসিস হেফাজতের। হেফাজতের এই জন্য অনেকে বলছে বাইর করে দেন, না, কাউকে বাইর করে দেয়া এটা সুন্দর নয়। মামুন সাহেবকে বাইর করে দেওয়া যাবে না, বাকি গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না, যেহেতু উনি রাজনৈতিক দলের সাথে সক্রিয়, জামাতের সাথে রাজনীতি করতেছে। নাইলে এটার কারণে হেফাজতের মূল যেটা টিম আছে, অরাজনৈতিক সংগঠন, এখানে জামাতে থাকবে, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে ইসলামের স্বার্থে। আবার কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, জামাত যাক, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, হেফাজত তখন আন্দোলন করবে, তার বিরুদ্ধে যাবে। তাই এখানে মূল টিম ঠিক রাখতে হবে, অরাজনৈতিক সংগঠন। তাই কোনো রাজনৈতিক ব্যক্তি হেফাজতের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবে না। জেলা কমিটি, উপজেলা কমিটি, সভাপতি, সেক্রেটারি ওই পর্যায়ে থাকতে পারবে না। সদস্য, উপদেষ্টা, সমর্থক ওইভাবে থাকতে পারবে। তাহলে মামুন সাহেবকে আপনি হেফাজতের মূল দায়িত্ব থেকে বাদ দিয়ে সদস্য সমর্থক হিসাবে রাখেন, একেবারে বাইর করে দিয়েন না। জুনাইদ আল হাবিব আরো যারা আছে সবাইকে প্রয়োজন হবে, তাদেরকে, মামুনুল হক সাহেবকে প্রয়োজন হবে, জুনাইদ আল হাবিব প্রয়োজন হবে, কিন্তু যেহেতু ওদেরকে অপশন দেন, আপনি হয়তো রাজনীতি করেন, নতুবা হেফাজতের গুরুত্ব পদ থেকে আপনি মানে পদত্যাগ করেন, আপনি বাইর করবেন না, ওকে অপশন দিবেন যে হয়তো রাজনীতির সাথে থাকেন, অথবা প্রচলিত গণতন্ত্র রাজনীতি না করে হেফাজতের দায়িত্বে আসেন, আর রাজনীতি করলে আপনি এই পদ থেকে পদত্যাগ করেন। আমাদের এই রুলস অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক নেতা হেফাজতের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না। এই হবে সমাধান। তাহলে আবার হেফাজত সুসংগঠিত হবে। আর একটা বিষয় এখানে বলে রাখি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আহমদ শফি হেফাজত প্রতিষ্ঠা করেছেন, একেবারে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন। এরপরে জুনাইদ আল বাবুনগরী রহিমাহুমাল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, আরো আপসহীন নেতা ছিল। কিন্তু এরপরে জুনাইদ বাবুনগরীর পরে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব যখন হেফাজতের আমির হয়েছেন, আমার ক্ষুদ্র অবজারভেশন, উনি বুড়া মানুষ, মাহুর হিসেবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি ওয়াকেবাহাল নয়। দেশে কি চলতেছে, উনি অ্যান্ড্রয়েড সেট জানি না কোনোদিন ব্যবহার করছে কিনা, বা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো জানে না। তো খানে কেউ বললো ওটা শুনে। তো একজন যুগ সচেতন নাইবা আমির অথবা আমির দিতে হবে। মহিবুল্লাহ বাবুনগরী আমাদের সরতাজ, মাথার তাজ, কিন্তু উনি মাজুর। উনাকে দিয়ে আপনি উপদেষ্টা রাখতে পারেন, উনি তো যুগ জমানা সম্পর্কে জানে না, কথাও বলতে পারে না। উনি উজরের কারণে উনি উনি কথা বলে খুবই লেবালাবা, ক্লিয়ার কথা বলতে পারে না। তো এরকম একজন যদি নেতৃত্ব দেয়, তো এর কারণে হেফাজতের এই মানে ক্রাইসিসটা মানে হয়েছে। যদি আজকে জুনাইদ বাবুনগরী থাকতো, এই ক্রাইসিস হতো না আমার ধারণা। তাই ঢাকার মধ্যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি আছে,
সাজিদুর রহমান আছে, বেফাকের বড় বড় দায়িত্বশীলরা আছে, ওদেরকে আপনারা প্রয়োজনীয় নেতৃত্বে নিয়ে আসছেন, আমির বানাই দেন, নাইবা আমির বানাই দেন। যুগ সচেতন, যার বাক শক্তি আছে, যুগের হাল অবস্থা জানে, একেবারে রাজনীতি, ওয়ার্ল্ডের রাজনীতি সম্পর্কে ধারণা রাখে, আফগানে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, মালিতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, এগুলো সব ধারণা রাখে, কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, এরকম কাউকে আমির বানান। এটা আমার পরামর্শ। বাকি যিনি বর্তমান আমির আছেন, উনি আমাদের সরতাজ, ওনাকে উপদেষ্টা হিসাবে রাখতে পারেন। তাইলে হেফাজত আবার সুসংগঠিত হবে। হেফাজতের যে শক্তি আছে পুরো বাংলাদেশ ব্যাপী, যে নেটওয়ার্ক আছে, যতগুলো কওমি মাদ্রাসা আছে, আলাদা আমাদের কার্যালয় টাকা খরচ করে নিতে হয় না, পুরো সবগুলো কওমি মাদ্রাসা হেফাজতের মানে এক একটা অফিস। এই এখান থেকে আস্তে আস্তে হেফাজতকে সুসংগঠিত করে একটা আলেম আর একটা আওয়ামের মধ্যে, দাওয়াতে তাবলিগ বা যারা আছে জেনারেলের মধ্যে হেফাজতের শাখা দিতে হবে। সব শুধু মোল্লারা করবে, মসজিদ মাদ্রাসা যারা করে তারা হেফাজতে থাকবে, এরকম নয় যেন। এটা তৌহিদি জনতা আম করতে হবে এখানে, তাইলে হেফাজত আবার সুসংগঠিত হবে। বিএনপিও যদি ইসলাম বিরোধী কাজ করে, হেফাজত তখন আন্দোলনের ডাক দিবে। জামাতও যদি ইসলাম বিরোধী কাজ করে, হেফাজত আন্দোলনের ডাক দিবে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ আসলে এই অরাজনৈতিক সংগঠন সবার আগে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে। যেটা শাপলা সত্তর হয়েছিল, যেটার কারণে আল জাজিরা রিপোর্ট করেছে, পুরা বিশ্বের মধ্যে হেফাজতের একটা সুনাম এবং যশ খ্যাতি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আর কোনো সংগঠন এত স্বল্প সময়ে পুরা বিশ্বব্যাপী সুনাম অর্জন করতে পারে নাই। এই এখন হেফাজতকে সুসংগঠিত করার বড় একটা সুযোগ আছে, যদি আমাদের মুরব্বীরা, ওলামাই দেবন্দের যারা ধারক বাহক, যারা অরাজনৈতিক, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নেই, তারা যদি হাল ধরে, ইনশাল্লাহ আবার হেফাজত উত্থান হবে, এই আশা রইল। আর আমার কিছু ব্যক্তিগত হেফাজতের অভিজ্ঞতা আছে আমার এলাকা সাতকানিয়া নিয়ে, এগুলো আজকে বললাম না। আল্লাহ তাআলা হেফাজত আবার সুসংগঠিত হোক এবং পুরা বাংলাদেশের ইসলাম রক্ষায় আবার তারা এগিয়ে আসুক, এই কামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।